আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা করছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সম্পর্কে, তো ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে। এই অধ্যায়ের প্রথমেই একটা ক্লাস করেছিলাম, বেসিক ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা একটা উদাহরণ সম্পর্কে আলোচনা করছিলাম, তাই আজকে এটা দ্বিতীয় ক্লাস। আজকে আলোচনা করব আমরা ব্যাংক সমন্বয় বিবরণী, পুরোটা একটা প্রশ্ন। এখানে ব্যাংক সমন্বয় বিবরণী শুরু হওয়ার জন্য এখানে 4টা লেনদেন আমি লিখে রেখেছি। ব্যাংক সমন্বয় বিবরণী কোনো প্রশ্ন শুরু হলে এই 4টা লেনদেনের যে কোনো একটা দিয়ে শুরু হবে। অর্থাৎ নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এই কথাটা থাকতে পারে, অথবা নগদ বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, অথবা থাকতে পারে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। এই 4টা কথা যে কোনো একটা দিয়ে প্রশ্নটা শুরু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই 4টা দিয়ে যে কোনো একটা দিয়ে শুরু হলে এই 4টার জন্য 4 ধরনের সূত্র আছে। আমরা যেই লেনদেন দিয়ে শুরু হবে সেই লেনদেনের অনুসারে সূত্র ব্যবহার করে আমরা প্রশ্নটা সমাধান করব। আজকে আমরা এই লেনদেনটার মাধ্যমে যে প্রশ্ন শুরু হয়েছে সেটা দিয়ে সমাধান করব। নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, এটা সূত্রটা হচ্ছে নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত হলে ব্যাংক বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস, এতটুকু মনে রাখো। অর্থাৎ ব্যাংকের কথা চিন্তা করবো আমরা। ব্যাংক বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস। কি দিয়ে শুরু হলে লেনদেনটা? নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। এটা লিখে দিলাম, ব্যাংক জমার উদ্বৃত্ত। এই লেনদেনটা দিয়ে যদি শুরু হয় আমরা বেশি থাকলে প্লাস লিখবো, কম থাকলে মাইনাস লিখবো। প্লাস মাইনাস কি এটা একটু পরে আসতেছে, এটা একটু মুখস্থ করে রাখো। ব্যাংক বেশি থাকলে প্লাস আর কম থাকলে কি হবে? মাইনাস। এতটুকু মাথায় রাখো। এখন প্রশ্ন আসে ব্যাংক সমন্বয় বিবরণীর ফরম্যাটটা আমরা দেখে নিই। ফরম্যাটটা সাধারণত এই ধরনের। প্রথম লেনদেনটা লিখতে হয় নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত যত দিবে তার অ্যামাউন্ট আমরা একেবারে লাস্টের কলামে দিয়ে দিব। এরপর এখানে একটা যোগের কলাম থাকবে আর একটা বিয়োগের অংশ থাকবে। যোগের অংশে আমরা যোগের লেনদেনগুলো লিখে দিব, যে লেনদেনগুলো যোগের লেনদেনের মধ্যে আসবে সেগুলো লিখে দিব। সেটার সাথে ব্যাংক উদ্বৃত্ত যোগ করে এখানে লিখবো। এরপরে বিয়োগের অংশে আমরা যেগুলো বিয়োগ হবে, অর্থাৎ প্লাস মাইনাস বলছিলাম না, সেই লেনদেনগুলো আমরা লিখে এটা থেকে বিয়োগ করে এখানে দিলে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত পেয়ে যাব। অর্থাৎ এখানে লিখতে হবে নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আনসার যেটা পাবো সেটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এখন দেখি উদাহরণটা দেখি আমরা। এখানে আমি একটা ফরম্যাট ছোট করে রেখে দেখিয়েছি। এখানে তারিখ, ব্যাংক বই অর্থাৎ নগদ বই, এটা দ্বারা বুঝিয়েছি আমি। এটা যদি আপনারা বুঝতে পারেন এই ফরম্যাটটা, আশা করি ব্যাংক সমন্বয় বিবরণী আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। এটা মনে করো ব্যাংক, অর্থাৎ ব্যাংকের বই, এই অংশটা অর্থাৎ আমার অ্যাকাউন্টের বই। এখানে আমি আমার হিসাবগুলো রাখে ব্যাংক। আর এটা হচ্ছে নগদ বই, এটা হচ্ছে আমার বই, অর্থাৎ আমি হিসাবগুলো রেখে থাকি। এই অংশটা যদি বুঝে থাকেন অঙ্ক করার সময়, আশা করি ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে আপনাদের কোনো ঝামেলা হবে না। আসো এখন এই ফরম্যাট প্রথমে তৈরি করে রেখেছি। এখন ক নম্বরে বলছে আমাদের 1, 2, 3, 4 এবং 5 নং লেনদেন দ্বারা একটি ব্যাংক জমার সমন্বয় বিবরণী তৈরি করা। আচ্ছা দেখি আমরা লেনদেনটা কি দিয়ে শুরু হয়েছে। আমরা বলছিলাম 4টা কথা দিয়ে আমাদের লেনদেনটা শুরু হবে। এই কোন কথাটা দ্বারা আমাদের শুরু হয়েছে? আলম ব্রাদার্স এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। এখানে বলা হয়েছে নগদ বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত। নগদ বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত 31/12/2005 কত টাকা? 20,000 টাকা। দেখো তো আমরা 4টা কথা বলছি, এর সাথে মিলছে কিনা। নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এখানে লিখে আছে, প্রথমটা দ্বারা মিলে গেছে। তাহলে সূত্র কি হবে? সূত্রটা আমরা এখান থেকে নিয়ে আসি। নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত হলে ব্যাংক বেশি থাকলে প্লাসের কলাম আর কম থাকলে মাইনাস। ব্যাংকের কথা চিন্তা করবো আমরা। ব্যাংক কমলে, ব্যাংক বেশি হলে অর্থাৎ ব্যাংকে জমা হলে প্লাস করব, ব্যাংক কম হলে কি করব? মাইনাস করব। আমরা এই সূত্রটা এখানে নিয়ে আসি প্রশ্নের পাশেই, যেন আমাদের লিখতে সুবিধা হয়। এখানে আমরা লিখলাম। এখন আসুন প্রশ্ন দেখি। আমরা প্রথমে এই লেনদেনটা নিয়ে আসবো, উপরে লিখে দিব। নিলাম আমরা, পরে ব্যাংক সমন্বয় বিবরণী উপরে লিখে দিব এত তারিখ উদ্বৃত্ত কত টাকা। উদ্বৃত্তের কলমটা একেবারে লাস্টে দিয়ে দিব আমরা। লিখবো 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে দিলাম একদম উপরে। প্রথম লেনদেন চলে গেল। এরপরে লেনদেনগুলো দেখি আমরা। পূর্বে বলছি এটা হচ্ছে, এখানে একটা কলাম তৈরি করছে, এটা হচ্ছে আমার ব্যাংক, অর্থাৎ ব্যাংকের বইয়ে আমার হিসাব রাখা হয়।
এটা হচ্ছে নগদ বই। প্রথম তারিখ কি ছিল? নগদ বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, অর্থাৎ আমার বইয়ে ছিল 20,000, আমি 20,000 এখানে লিখলাম। ব্যাংকও থাকার কথা 20,000 টাকা, আমি ব্যাংকও 20,000 টাকা লিখলাম, এতটুকু। অর্থাৎ ব্যাংকও এখন 20,000 টাকা আছে, নগদ বইয়ে কত? 20,000 টাকা আছে। অর্থাৎ আমার ব্যাংকে 20,000 টাকা ব্যাংকাররা লিখছে আমার অ্যাকাউন্টে, আমার বইয়েও আমি কি লিখছি? আমি যেটা বই লিখি সেটা আমার বইয়েও 20,000 টাকা আছে। আবার বলতেছি, এখানে বুঝলেই আপনার অঙ্কটা ইজি হয়ে যাবে। এটা আমার ব্যাংকের হিসাব, নগদ বইটা আমার নগদের হিসাব। এখানে আমাদের ব্যাংকাররা আমার হিসেবে লিখে থাকে, কম বেশি করে থাকে, অর্থাৎ ব্যাংকাররা হিসাব করে থাকে, আর এখানে আমি লিখে থাকি। এখন আসো, প্রথমটা 20,000 টাকা উদ্বৃত্তটা আমরা এখানেও 20 এখানেও 20 দিয়ে দিলাম। এরপর আসা 2 নম্বরটা, জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। এখন ক্রেডিট মানে কি? আগে বলে আসছি, ক্রেডিট মানে যোগ। তাহলে দেখো তো এখানে লাইনটা, জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে, ব্যাংক বিবরণী কোনটা? এই ব্যাংক বইটা। ব্যাংক বইতে ক্রেডিট করা হয়নি মানে কি? ব্যাংকে যোগ করেনি। ক্রেডিট করা হয়নি, ক্রেডিট মানে যোগ, অর্থাৎ হয়নি মানে কি? ক্রেডিট ব্যাংক কি করেনি? যোগ করেনি। কত টাকা? 3,000 টাকা যোগ করার কথা, কিন্তু ব্যাংক কি করেনি? যোগ করেনি। তাহলে জমাকৃত চেক, জমা করছে কে? কেউ কারো নাম উল্লেখ আছে? নাই। কারো নাম উল্লেখ না থাকলে আরেকবার, আমি জমা করছি। আমি যখন অঙ্ক করছি তখন আমি নিজে ব্যবসায়ী, যখন আমি ব্যাংকে টাকা চেকটা জমা করছি তখন আমার বইতে আমি কত টাকা লিখছিলাম? 20,000 টাকা লিখছি। কত টাকা চেক? 3,000 টাকা লিখছিলাম। কত টাকা? 3,000 টাকা যোগ করে লিখছিলাম 3,000 টাকা। তাহলে আমার বইতে কত দাঁড়াচ্ছে? আগে ছিল 20, এখন নতুন ভাবে আমার বইয়ে কত? 23,000 টাকা হলো, 23,000 টাকা। কিন্তু দেখো তো এখানে ব্যাংক কি ক্রেডিট করা হয়নি মানে কি? ব্যাংক ক্রেডিট মানে ব্যাংক যোগ করেনি, অর্থাৎ ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি মানে ব্যাংক লিখতে পারেনি। তাহলে ব্যাংক কম না বেশি আছে? আমার বইতে কত হলো? 23,000 টাকা, ব্যাংকে সেই 20,000 টাকায় রয়ে গেল, তাহলে ব্যাংক কম। তাহলে ব্যাংক কম মানে কি? এখানে ব্যাংক কম থাকলে কি বলছিলাম? এখানে দেখো প্রশ্নের মধ্যে ব্যাংক কম থাকলে মাইনাস, তাহলে এখান থেকে আমরা এই প্রশ্নের পাশে মাইনাস দিয়ে দিলাম, অর্থাৎ বিয়োগ। প্রশ্নের পাশে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। কেন দিচ্ছি প্রশ্নটা একটু দিয়ে রাখো, পরবর্তী প্রশ্ন সমান ইজি হয়ে যাবে। আসলে ক্লিয়ার? এটা তুলে দিলাম আমরা, এটাও তুলে দিলাম। এরপরটা, এটা তো করা শেষ। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। ইস্যুকৃত মানে কি? ইস্যুকৃত মানে হচ্ছে আমি কাউকে চেক দিছি 2,000 টাকা, অর্থাৎ আমার কাছে কেউ টাকা পাইতো, তাকে আমি কত টাকা চেক দিয়ে দিলাম? 2,000 টাকা। যখন আমি চেক দিয়েছিলাম আমার বই, অর্থাৎ আমার বই কোনটা? নগদ বইটা। আমার বই থেকে আমি কত টাকা কমাইছিলাম? 2,000 টাকা কমাই দিছি। আমার বই থেকে কমাই দিয়ে আর কত আছে? আমার 18,000 টাকা হয়েছে। আমার বইতে আমি কত টাকা? ইস্যুকৃত মানে যখন আমি চেক ইস্যু করি তখন আমার বইতে আমি কমিয়ে ফেলি। আমার বই থেকে আমি কমালাম কত? 2,000 টাকা। কিন্তু কি বলছে? চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংকে উপস্থাপন মানে কি? যেই লোককে আমি চেকটা দিছিলাম সেই লোক আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাওয়ার কথা। অর্থাৎ চেক ইস্যু করা মানে কি? আমি যে লোকটা চেক দিছি, আমার নগদ টাকা ছিল না, তাকে বলছি ভাই আমার এই চেকটা নিয়ে যাও, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে যাও, আমার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যাও। কিন্তু ওই লোকটা ওই দিন কি করছে? ব্যাংকে উপস্থাপন করা হয়নি মানে ব্যাংকে যায়নি। অর্থাৎ ব্যাংক এখনো কত টাকা রয়ে গেছে? ব্যাংকে যায়নি মানে ব্যাংক কম বেশি করে নাই। 20,000 টাকা ছিল, 20,000 টাকায় রয়ে গেছে। কিন্তু যখন আমি চেকটা ইস্যু করেছিলাম তখন কি হয়েছিল? আমার বই থেকে আমি সাথে সাথে কত টাকা কমে ফেলছিলাম? 2,000 টাকা কমিয়ে ফেলছিলাম। এখন আমার বইতে 18,000, ব্যাংকের বইতে 20,000, অর্থাৎ ব্যাংকে বেশি আছে। তাহলে ব্যাংকে বেশি থাকলে কি হয়? ব্যাংকে বেশি থাকলে সূত্র অনুযায়ী ব্যাংক বেশি থাকলে প্লাস, আমরা প্লাসটা এই প্রশ্নের পাশে লিখে দিব। এরপর কয় নাম্বার আমাদের বললো? 1 2 3, আমার 1 2 3 4 5, আমরা 3 নম্বর পর্যন্ত করে ফেললাম। এরপরে 4 নম্বরটা, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কত টাকা? 50 টাকা। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদটা কি জিনিস? মঞ্জুরকৃত সুদ হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকে আমার টাকা জমা আছে, মনে করো 10,000 টাকা, সে আমাকে লাভ দিছে কত টাকা? 50 টাকা। যখন ব্যাংক আমাকে লাভ দেয় তখন আমাদের ব্যাংক বইয়ে সে লিখে দেয়, তাহলে প্লাস করছে কত টাকা? 50 টাকা। তাহলে আমাদের মোট অ্যামাউন্ট কত হলো? এটা তুলে দিলাম, এটা তো আগের প্রশ্নেরই। তুলে দিলাম। তখন ব্যাংক যখন আমাদের মঞ্জুরিকৃত সুদ, অর্থাৎ ব্যাংক যখন আমাকে লাভ দেয়, ব্যাংক আমার হিসাবে সে কত টাকা যোগ করে দিল? 50 টাকা। তখন কত দাঁড়ালো আমার অ্যাকাউন্টে? 20,050 টাকা হয়ে গেল আমার অ্যাকাউন্টে। কিন্তু সেটা আমি জানি না, আমার নগদ বইতে আমি তুলি নাই।
আর আমার নগদ বইতে আছে কত 20,000 টাকা, এখানে 20,000 টাকাই থাকবে, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা হয়ে গেল 20,050 টাকা। তাহলে ব্যাংক বেড়ে গেল, মঞ্জুরিত সুদ মানে কি ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা দিছে, লাভ দিছে, তাহলে ব্যাংক বাড়লো, কিন্তু আমার বইতে আমি তুলি নাই, কিন্তু ব্যাংক তুলে ফেলছে, তাহলে আমার অ্যাকাউন্ট ব্যাংক বাড়ছে, ব্যাংক বাড়লে কি করতে হবে যোগ করতে হবে, তাহলে এখানে যোগের কলামে লিখবো আমরা, এখানে পাশে আমরা কি দিব যোগ চিহ্ন দিয়ে দিব। এরপরটা 5 তারিখ লেনদেনটা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ধার্যকৃত চার্জ কি ব্যাংক কেটে নিছে আমার অ্যাকাউন্ট থেকে 40 টাকা, তাহলে ব্যাংক কেটে নিছে মানে হচ্ছে ব্যাংক কমাই ফেলছে কত টাকা 40 টাকা, ব্যাংক 40 টাকা কমাইছে, তাহলে এই কথাটা কিন্তু আমি জানি না, তাহলে আমার বই থেকে আমি কমাই নাই, তাহলে ব্যাংক কমছে কিনা, কত টাকা কমছে ব্যাংক 40 টাকা কমছে, তাহলে ব্যাংক কমলে কি করতে হয় বিয়োগ করতে হয়, আমরা এর পাশে কি দিয়ে দিব বিয়োগ চিহ্ন দিয়ে দিব। আমাদের প্রশ্ন করতে বলছিল 1 নাম্বার 2 3 4 5 এতটুকু পর্যন্ত করতে বলছে, আমাদের হয়ে গেছে आंसर। এখন আমরা এখান থেকে এনে প্রশ্নের মধ্যে দিয়ে দিব কোনটা প্লাস কোনটা মাইনাস। এখানে লিখতে হবে আমাদের যোগ, আমাদের একটা যোগের কলাম থাকে যোগ, আর আমাদের বিয়োগ, এখানে বিয়োগ, তাহলে যোগের অংশগুলো যোগের আমাদের যোগের ফরম্যাটে নিয়ে আসি। যোগ কোনটা কোনটা 3 তারিখ, এটা আসবে কত রোগ লিখবো ইস্যুকৃত চেক, এখান থেকে লিখি ইস্যুকৃত চেক যা উপস্থাপন করা হয়নি, এখানে দিয়ে আমরা এখানে লিখে দিবা উপস্থাপন হয়নি 3 তারিখেরটা, কোথায় লিখবো এখানে কত টাকা, দেখো প্রশ্নে কত টাকা আছে ইস্যুকৃত চেক উপস্থাপন 2000 টাকা, আমরা এখানে লিখবো কত হাজার টাকা 2000 টাকা। এরপরে যোগ চিহ্ন কোথায় আছে দেখি, এখানে আরেকটা আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কত টাকা 50 টাকা, আমরা এখান থেকে দিব ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, এখানে দিতে পারি আমরা 1 নাম্বার, এখানে দিতে পারি আমরা 2 নাম্বার, এখানে তোমরা ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, প্রশ্ন যেভাবে থাকে ওইভাবেই। ব্যাংকে কয় নাম্বার আছে, এখানে ব্যাংক আছে হচ্ছে 3 এবং 4, এখানে ব্র্যাকেটে দিতে পারো 3 এবং এখানে দিতে পারি আমরা 4, এভাবে দেওয়া যেতে পারে। তাহলে এখানে কত টাকা ছিল ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ কত টাকা ছিল 50 টাকা, আমরা এখানে কত লিখবো 50 টাকা। আর আছে কিনা দেখো তো, যোগের মধ্যে আমাদের যোগে কয়টি ছিল 2টা, একটা হচ্ছে 3 তারিখ এবং 4 তারিখটা ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি, ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ 50 টাকা। দেখো আমরা এখানে এই দুটা লিখে দিলাম, এখন এই দুইটাকে আমরা কি করে দিব যোগ করে লাস্টে কলামে নিয়ে যাব, এখানে দিলাম যোগ, এই দুটো যোগ করলে কত আসে আমাদের, এটা যোগ করলে হচ্ছে 2050 টাকা আসে আমাদের, 2050 টাকা। এখন কি করব আমরা, এটা আন্ডারলাইন দাও, এটা টান দিয়ে আমরা উপরেরটা যোগ করে দিব, এই উপরের অংশটা যোগ করে দিব, তাহলে 20,000 এর সাথে 2050 যোগ করলে কত আসে আমাদের, আসছে হচ্ছে 22,000, অর্থাৎ 20,000 যোগ 2050 22,050 টাকা, তাহলে 22,050 টাকা আমরা লিখি 22,050 টাকা, আন্ডারলাইন থাকবে না, এটা তুলে দিতে হবে এতটুকু। আচ্ছা কি আসলো, এই দুটো যোগ করে আমাদের এই ফিগারটা আসলো। এখন বিয়োগের অংশ লিখবো আমরা, বিয়োগের অংশ যেই বিষয় যেই বিয়োগ চিহ্নগুলো পাইছিলাম অর্থাৎ লেনদেনগুলো সেগুলো আমরা এখন দিয়ে দিব। এখানে কোনটা কোনটা পাইছিলাম, প্রথমে জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, এটা নাম এখান থেকে 3,000 টাকা, আমরা লিখে দিব এখানে 3,000 টাকা। এখানে লিখতে পারি আমরা 2 নাম্বার, এখানে দিব আমরা 1, এটা দিতে পারো এভাবে দিলে হবে, অথবা আমরা 2 নাম্বার দিয়ে লিখলে হবে। কত হাজার টাকা ছিল আমাদের 3,000 টাকা, এখানে লিখতে পারি আমরা 3,000 টাকা। এটা তুলে দিলাম। এরপরে কি আরেকটা লেনদেন বিয়োগ চিহ্ন কোনটা ছিল আমাদের, দেখো প্রশ্নের মধ্যে এখানে এটা ছিল ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা, 5 লেনদেন, এখানে লিখে দিতে পারি আমরা 2 নাম্বার ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা কয় নাম্বারে ছিল প্রশ্নে 5 নাম্বারে, তাহলে কত টাকা 5 নাম্বার, এখানে ছিল আমাদের 40 টাকা, তাহলে এখানে আমরা কত টাকা দিব 40 টাকা।
একেবারে লাস্টে নিয়ে যেতে পারো 40 টাকা। এখন এই দুইটা কি করব, যোগ করে লাস্টের কলামে চলে যাব। কত হয় এখানে যোগ করলে আমাদের টোটাল 3000 যোগ 40 অর্থাৎ 3040 টাকা। 3040 টাকা আমি দিলাম। এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ দিলে আমাদের ব্র্যাকেট চিহ্ন দিলে একটু ক্লিয়ারলি বোঝা যায়। এটা বিয়োগ করব এই অ্যামাউন্টটা। কোনটা থেকে, উপরের 22050 টাকা থেকে। তাহলে 22050 টাকা থেকে যদি আমরা 3040 টাকা বিয়োগ করি কত আসে দেখি আমরা। 22050 বিয়োগ কত, 3040 টাকা। এটা কত আসছে আমার, 19010 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 19010 টাকা হয়ে গেল আমাদের আনসার। এটাই হচ্ছে আমাদের, এটা কি লিখতে হবে এখন, এটা লিখতে হবে এখান থেকে কপি করে আনলাম, এখানে দিয়ে দিব। এখানে লিখতে হবে নগদ বই যাওয়ার জায়গায় ব্যাংক বিবরণী মোতাবেক, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত। ব্যাংক জমা উদ্বৃত্ত কোনটা, এটা। এটাতে আমরা ডবল লাইন দিতে পারি, অর্থাৎ এতটুকুতে অংশ আনসার শেষ আমাদের। এখানে ডবল লাইন দিয়ে ক্লোজ করে দিতে পারি এতটুকু। অর্থাৎ উপরেরটা হচ্ছে নগদ বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত দিয়ে শুরু হলো। তারপর এখানে নগদ বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত শুরু হলে এখানে লিখতে হবে এই নগদ বইয়ের জায়গায় কি লিখবো, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রশ্নটা। এর পরেরটা হয়তো আর দুই একটা প্রশ্ন আপনারা যখন দেখবেন তখন আশা করি ভালো করে বুঝতে পারবেন প্রশ্নটা। আপনারা মাথায় রাখবেন শুধু একটা বিষয়, যেখানে আমরা এই বিষয়টা দেখিয়েছি, এখানে ব্যাংক কমতেছে নাকি বাড়তেছে, কিভাবে কমবে কিভাবে বাড়বে সেটা ভালো করে আরো বোঝার জন্য আপনাদের ভিডিওগুলো যখন সিরিয়ালি দেখতে থাকবেন, যখন ভিডিও দেখবেন আপনারা আমার একটা অনুরোধ, যদি ব্যাংক সমন্বয় দেখেন অর্থাৎ এই ধরনের প্রশ্নটা দেখেন, আমার সবগুলো ভিডিওতে ব্যাংক সমন্বয় বিবরণী যেই ভিডিওগুলো আলোচনা হয়েছে, মনে করে একটা বোর্ড কোশ্চেন আলোচনা করছি, সেখানে 3টা প্রশ্ন আলোচনা করলাম একসাথে, ক খ গ। যে প্রশ্নটাতে ব্যাংক সমন্বয় বিবরণী আছে সেই অংশটা দেখেন, এর পরের ভিডিওতে ব্যাংক সমন্বয় বিবরণী এই অংশটা দেখেন, এভাবে শুধু ব্যাংক সমন্বয় বিবরণীগুলো দেখতে থাকেন, তখন দেখবেন আপনার ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে দ্রুত বোঝাটা ইজি হচ্ছে। যখন ডেবিট মেমোরি অর্থাৎ কতে যেমন মনে করো ডেবিট মেমোরেন্ডাম সম্পর্কে প্রশ্ন আসছে, তখন আমরা ডেবিট মেমোরেন্ডাম সম্পর্কে মনে করো যে বোর্ড কোশ্চেনগুলোতে আছে শুধু ডেবিট মেমোরেন্ডাম সম্পর্কে ভিডিও অংশটা দেখো, তখন দেখবে তোমাদের ইজি হচ্ছে। এরপর এইভাবে যখন কয়েকটা দেখবা তারপর পুরো প্রশ্ন দেখো, পুরো একেবারে খ খ গ 3টা একসাথে দেখো, তখন তোমাদের দেখবা ভিডিওগুলো দেখার পর বাড়িতে প্র্যাকটিস করলে বোর্ড কোশ্চেনগুলো তখন একেবারে ইজি হয়ে যাবে এই অধ্যায়টা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।